বাংলাদেশে এই মুহূর্তে চলছেটা কি, তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক প্রাক্তন উপদেষ্টারা মুখ খুলছেন। যেমন তৌহিদ হোসেন, তিনি মুখ খুলছেন, তিনি বলছেন আওয়ামী লীগ নাকি ফিরবে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আদৌ থেকে পরিস্থিতি, সেদিকে আমরা নজর রাখবো। অন্যদিকে নজর রাখবো খলিলুর রহমান, যিনি পররাষ্ট্রমন্ত্রী। এবার তিনি কি সেই দপ্তরেই থাকবেন, নাকি তিনি জাতিসংঘের যে পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তার জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দেবেন? এই নিয়েও কিন্তু জল্পনা তৈরি হয়েছে, সেদিকে আমরা নজর রাখবো। অন্যদিকে নজর রাখবো বাংলাদেশের সংকটকালীন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করছে তারেক রহমানের সরকার। অন্যদিকে তারেক রহমান প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি মঞ্চ থেকে একের পর এক মন্তব্য করছেন, যে বক্তব্যের মধ্যে দিয়ে উঠে আসছে যে জুলাই আন্দোলনে যারা এই আওয়ামী লীগকে তাড়িয়েছিল, এটাই তিনি বলার চেষ্টা করছেন যে তাদেরকেই নাকি ফিরিয়ে আনার জন্য একটা চেষ্টা চলছে। তবে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফিরে আসার ভয় তার মধ্যেও কাজ করছে? সেদিকেও আমরা নজর রাখবো। অন্যদিকে ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণ এবং পাশাপাশি বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কোন পর্যায়ে রয়েছে সেদিকেও নজর রাখার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। যত দিন যাচ্ছে ততই কি বিপদে পড়ছেন আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া? কি এমন শাস্তির খাড়া ঝুলছে তার উপর? অভিযোগ, বাংলাদেশে ব্রিজ রাস্তা তৈরির নামে সরকারি প্রকল্প থেকে কোটি কোটি টাকা তিনি তছরূপ করেছেন, কিন্তু এসবের কোনো বিচারই হয়নি। বহাল তবিয়াতে ঘুরছেন আসিফ। তার বিরুদ্ধে অভিযোগ, সরকারি প্রকল্প থেকে ৬,০০০ কোটি টাকা লোপাট করে দিয়েছেন আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। যে অর্থ বরাদ্দ করা হয়েছিল বাংলাদেশের রাস্তা ব্রিজ তৈরির জন্য, সেখান থেকেই টাকা নয়ছয় করেছেন তিনি। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। নাকি দিব্যে নিজের পকেটে পড়েছেন আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া? যদিও এসব অভিযোগ মানতে নারাজ আসিফ। আহ্বান জানাবো যে মিস্টার শাহ আলম, আপনি প্লিজ দয়া করে এক্স্যাক্ট কোন ফাইল এটা ক্লিয়ার করেন। এটা ধোঁয়াশা রাখার বা এটা ইয়া রাখার কিছু নাই। আই এম উইলিং টু আনসার। ইফ ইউ হ্যাভ এনি ডাউট অ্যাবাউট এনি ফাইলস, ইউ ক্যান কল মি। আই এম অ্যাভেলেবল। আই উইল go to your office, স্থানীয় সরকার মন্ত্রণালয়, অ্যান্ড if you want এটা পাবলিকও করা যায়, if you want মিডিয়ার সাথে রেখে, ঠিক আছে, I'm okay। এটা আমার মনে হয় যে এটা মন্ত্রণালয়ের উচিত হবে, যেটা একজন প্রতিমন্ত্রী এই কথাটা বলেছে, তার কথার ভারিক্কি আছে, আই বিলিভ তিনি সেটা বোঝেন। তো তিনি এটা ক্লিয়ার করবেন যে কোন ফাইলে হয়েছে, এবং তিনি সেই ফাইলটা শেয়ার করতে পারেন পাবলিকলি। অ্যান্ড আই এম চ্যালেঞ্জিং যে আপনি শেয়ার করেন যে কোন ফাইলে ইলিগালি সচিবকে অগোচরে রেখে উপদেষ্টা স্বাক্ষর করেছে। বাংলাদেশের পিরোজপুরে টেন্ডারের নাম করে কাজ না করেই ৬,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। অর্থাৎ এলাকার উন্নয়নের খাতে যে টাকা বরাদ্দ করা হয়েছিল তার সবটাই লুটে পটে খেয়ে বসে আছেন অন্তর্বর্তী সরকারের মন্ত্রী এবং নেতারা। ফলে গত ২ বছর ধরে ওই জেলার সব উন্নয়নমুখী প্রকল্প থমকে রয়েছে। অভিযোগ, উচ্চ পর্যায়ের সব সই ছাড়াই একটি ফাইলের অনুমোদন দিয়ে দিয়েছেন আসিফ মাহমুদ। কি করে তিনি ওই ফাইলের অনুমোদন দিলেন, এই নিয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে আসিফের বিরুদ্ধে। আসিফের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন বাংলাদেশের প্রতিমন্ত্রী মীর শাহ আলম। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫-এর ১০ই ডিসেম্বর পর্যন্ত তৎকালীন প্রশাসনের উপদেষ্টা ছিলেন আসিফ। আর সেই সময়ই এই দুর্নীতির অভিযোগ উঠেছে আসিফের বিরুদ্ধে। মীর শাহ আলমের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় আসিফ মাহমুদ একজন সচিবের সই ছাড়াই জোর করে ফাইল নিয়ে এসে নিজে সই করে তাতে অনুমোদন দিয়ে দেন। একজন প্রশাসনিক আধিকারিক কোনোভাবেই কাজ করতে পারেন না। সংশ্লিষ্ট কোনো মন্ত্রকের দায়িত্বভার প্রাপ্ত সচিবের সই ছাড়া কখনোই কোনো মন্ত্রী ফাইলের অনুমোদন দিতে পারেন না। সেতু, রাস্তা নির্মাণে এভাবেই টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে ইউনূস সরকারের জমানায়। সরকারের প্রকল্প থেকে কোটি কোটি টাকার নয়ছয়ের অভিযোগ আসিফকে একহাত নিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির। ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, একজন ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া উপদেষ্টা হয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। এখন বাংলাদেশে এটি ওপেন সিক্রেট। আসিফের এই দুর্নীতির বিচার অবশ্যই এদেশের মাটিতেই হতে হবে বলে তোপ দেখেছেন তিনি। যদিও পাল্টা আসিফের দাবি, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের তোলা অনিয়মের অভিযোগে পুরোপুরি ভিত্তিহীন। সেই সঙ্গে একে পরিকল্পিত অপপ্রচার বলেও আখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ। এখনো পর্যন্ত আসিফের বিরুদ্ধে যত অভিযোগে উঠেছে সেগুলি সবই ভিত্তিহীন বলেও দাবি করেছেন আসিফ। সব মিলিয়ে একদিকে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, আর সেই অভিযোগকে ঝেড়ে ফেলতে পাল্টা দাবি। সব মিলিয়ে আসিফ মাহমুদ যে বেশ বেকায়দায়, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলম, আওয়ামী লীগের জমানায় ছাত্র রাজনীতি করেছে তারা।
তখন তারা আওয়ামী লীগের রাজনীতি করতেন। এখন আওয়ামী লীগের নেতারা বলেন যে তারা তাদের দলের সঙ্গে বেইমানি করেছে। এখন গণ অধিকার পরিষদের প্রাক্তন নেতা তথা বিএনপির নেতা রশিদ খান অভিযোগ করছেন, তিনি একটি অডিও রেকর্ড ফাঁস করে দাবি করেন যে হাসনাত এবং সার্জিস আলম জাতির সঙ্গে বেইমানি করেছেন। তারা নাকি শেখ হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছেন বলে গুরুতর অভিযোগ করেছেন। এখন প্রশ্ন, কাদের হয়ে তাহলে কাজ করেছেন হাসনাত এবং সার্জিস? তবে কি জুলাই আন্দোলনের সঙ্গে তারা বেইমানি করেছেন? জুলাই কি পুরোটাই ষড়যন্ত্র ছিল? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। হাসনাত এবং সার্জিস নাকি জাতির সঙ্গে বেইমানি করেছে, এমনকি রশিদ খান বলছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সাজিব ভুঁইয়া যখন ডিবিতে মার খেত তখন নাকি হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম পুকুর পাড়ে জুস খেত। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দেন রশিদ খান, আর তিনি দাবি করেন যেখানে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে অন্য সমন্বয়কদের হাসনাত আব্দুল্লাহর হাতাহাতি পর্যন্ত হয়েছে। নাহিদ, আসিফ ডিবিতে মার খেত আর হাসনাত সার্জিস ডিবি কার্যালয়ের পুকুর পাড়ে বসে জুস খেত। পোস্টে একটি অডিওতে যেখানে আপলোড করেন এবং কেন জুস খাওয়াতো এই অডিওতে শোনার কথা তিনি বলেছেন। তিনি লেখেন যে আমি বিএনপির এমপিদেরকে বলবো সংসদে যখন বেশি কথা বলবে তখন এই অডিওটা বেশি বেশি করে বাজাবেন বলেও আহ্বান জানান তিনি। এমনকি তিনি হাসনাত সার্জিস জাতির সঙ্গে বেইমানি করেছে বলে দাবি করে তিনি লেখেন, আমি পূর্বে বলেছিলাম গণঅভ্যুত্থানের সময় হাসনাত এবং সার্জিসের দুর্বলতা থাকার কারণেই তারা পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আওয়ামী লীগের পক্ষেরই লোক। একজন উপদেষ্টা শপথ নেওয়ার আগে 7ই আগস্ট রাত 2টোর দিকে বলেছিল হাসনাত সার্জিস জাতির সঙ্গে বেইমানি করেছে। অডিওতে হাসনাত সার্জিসের বেইমানির প্রমাণ উল্লেখ করে তিনি লেখেন, এই অডিওতেই বেইমানির কিঞ্চিত প্রমাণ পাবেন। আসিফ মাহমুদের বইতে গণ অভ্যুত্থানে শুধুমাত্র ইতিবাচক দিকটা উঠে এসেছে, কিন্তু হাসনাত সার্জিসের বেইমানির ইতিহাসটা আসে নাই। আশা করি পরবর্তী এডিশনে আমরা সেটা পাবো, আর না পেলে 71-এর মতো 24-এর বানোয়াট ইতিহাসেরই আমাদের সম্বল হবে। কি অডিও পোস্ট করেছেন রশিদ খান, একটু শুনুন। প্রত্যেকটা মিটিং এ যদি কোনো ভয়েস সবসময় রেজ ছিল যে মিছিল হলের ভিতরে যাবে না এবং মিছিল কখনো ভাঙবে না, সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। আমি রেগুলার এটা মিন করে গেছি, রেগুলার। আমি কখনোই কনফ্লিক্টে যেতে চাই নাই, কনফ্রন্টেশনে যেতে চাই নাই। আমাদের দাবি একটাই ছিল কোটা সংস্কার, আমি সেটার মধ্যেই স্থির থাকতে চাইছি। এখন ঘটনা হচ্ছে যদি সমন্বয়কদের মধ্যে, আমি পুনরাবৃত্তি করছি, সমন্বয়কদের মধ্যে যদি কেউ একবারে সিদ্ধান্ত নিয়ে নেয়, কেউ না জানায়, সেটার দায়ভার ভাই কেন আমি নিব? আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এটা নিয়ে হাতাহাতির পর্যন্ত, বাকি মানে হাতাহাতি শুধু হয় নাই, মানে হাতাহাতি ছাড়া যত ধরনের যা কিছু আছে সবগুলাই হয়েছে। এখন যদি ভাই কেউ কথা না শুনে সেই জায়গায় আমি কি করতে পারি বলো? যদিও এই অডিও বার্তার সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান, কিন্তু প্রশ্ন উঠছে যদি সত্যিই হাসনাত সার্জিসটা শেখ হাসিনার বা আওয়ামী লীগের হয়ে আন্দোলন করে থাকে তবে এটা ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে জুলাই আন্দোলন নাকি ইতিহাস তৈরি করেছে বলে দাবি করে থাকে ছাত্ররা, তার মধ্যে এই বিভক্তিকরণ জনগণের কাছে একটা বিভ্রান্ত সৃষ্টি করবে, যার জেরে ছাত্রদের গ্রহণযোগ্যতা যেমন কমে যাচ্ছে সেটা আগামী দিনে আরও কমে যাবে বলে মত বিশ্লেষকদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশ কি এবার থেকে পাকিস্তানের কথাই চলবে, নাকি ইউনুসের সময় থেকেই ইসলামাবাদের কথা মতো চলছে বাংলাদেশ? ঢাকার অর্থনীতি, বাণিজ্য, খেলা সবই কি নিয়ন্ত্রণ করবে পাকিস্তান? শাহবাজ শরীফ কি পরামর্শ দিচ্ছেন তারেক রহমানকে? যা নিয়ে লাফাচ্ছে ঢাকা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2024 সালের মাঝামাঝি থেকে পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্ক খারাপ দিকে গড়ায়। এশিয়ার এই দুদেশেই ধাপে ধাপে কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্কে দূরত্ব বাড়িয়েছে। তবে এই ভেঙে পড়া সম্পর্ককে ফের জোড়া লাগাতে চাইছে দুদেশই। কয়েকদিন আগে ঢাকায় এসেছিলেন বায়ুসেনার শীর্ষকর্তা। এমনিতেই বাংলাদেশ বিভিন্ন দিক থেকে বন্ধু বলে ভাবে পাকিস্তানকে। পাকিস্তানের লস্কর-ই তৈবা, টিটিপির মতো জঙ্গি গোষ্ঠীগুলি বারবার পাক মদতেই ফুলে ফেপে উঠেছে। এতদিন নির্লজ্জ পাক জেহাদিরা আক্রমণ করেছে কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীরকে। এবার কি বাংলার সীমান্তেও জঙ্গিদের ফ্রি হ্যান্ড দিতে চাইছে পাকিস্তান? এখানে তো সাহায্য লাগবেই বাংলাদেশের। সীমান্তের জামায়াতের ইন্ধন দিয়ে ভারতের বিরুদ্ধে নাশকতা করাতে ছক করছে না তো ইসলামাবাদ? আর তাই কি ঢাকা আসার জন্য ছটফট করছেন ওই দুই নির্বোধ? কিন্তু এবার সতর্ক রয়েছে নয়াদিল্লিও।
শুধু তাই নয়, পাকিস্তানের থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ। নানান সমস্যায় জর্জরিত পাকিস্তান, সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান পড়ছেন জেলে। এও শোনা গিয়েছিল যে জেলের মধ্যে তাকে বেদম পিটিয়ে ইমরানের দৃষ্টিশক্তি খারাপ করে দেওয়া হয়েছিল। অবশ্য এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন আছে। সেই পাকিস্তানের থেকেই নাকি যুদ্ধবিমান JF-17 থান্ডার কিনতে চায় বাংলাদেশ। চীন পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই অত্যাধুনিক যুদ্ধবিমানটি। 2019 ও 2025 সালে ভারতের সঙ্গে যুদ্ধে এই যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছিল বলে আগেই দাবি করেছে পাকিস্তান। যুদ্ধে এর অসাধারণ দক্ষতা নিয়েও প্রশংসার সুর পাক প্রতীক্ষার শীর্ষ কর্তাদের গলায়। কি কি দক্ষতা ও প্রযুক্তি রয়েছে এই যুদ্ধবিমানের? শত্রুপক্ষকে কিভাবে ধ্বংস করতে পারে এটি? দিনের পর দিন জামাতিদের উস্কানি দিয়ে আসছে পাকিস্তান। বলা হচ্ছে ভারত বিরোধী কাজকর্মকে আরো বাড়াতে, যাতে চিন্তায় পড়তে পারে ভারত। দরকার হলে সীমান্তের হাওয়া গরম করে তোলার ইন্ধন দেওয়া হচ্ছে তাদের। আর ততই খেতে না পাওয়া ভিখারি দেশ পাকিস্তানের সুরে সুর মেলাচ্ছে ঢাকা। বাংলার সীমান্তে জামাতিদের হম্বিতম্বি বাড়ছে রাতে চট করে খোলা অংশ দিয়ে বাংলায় ঢুকে পড়া। কিন্তু যত দিন যাচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশের ইচ্ছাতে জল ঢেলে দিচ্ছে নয়াদিল্লি। সীমান্তে বসানো হচ্ছে কাঁটা তার, মাইন বিছিয়ে রাখা হচ্ছে নদীপথ বা দুর্গম এলাকাগুলোতে। মুখে যতই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমালোচনা করুক, মনে মনে জামাতিরা ঠিকই জানে যে বেশি ট্যাফু করলে ভারত চরম শিক্ষা দিতে পিছপা হবে না। তাই মোদি বা বঙ্গ বিজেপির বিরুদ্ধে বিরোধিতা কোনো কাজেই লাগবে না বাংলাদেশের। আর তাদের ক্রমাগত ইন্ধন জুগিয়ে যাওয়া পরম বন্ধু পাকিস্তানের কপালেও অপেক্ষা করছে চরম দুর্ভোগ। আগেই অপারেশন সিঁদুরের জঙ্গি ঘাঁটিগুলির আর অস্তিত্ব নেই। যাও বা বাকি আছে সেগুলো দ্রুত মিসাইল বা ড্রোন হামলায় ছাড়কার হতে বেশি সময় লাগবে না। ঠাকুরঘরকে আমি কলা খাইনি, এবার ডিগবাজি খাচ্ছেন আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। কিচেন ক্যাবিনেট নিয়ে উল্টো সুর আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়ার গলায়। বাংলাদেশে এখন নতুন আলোচনার বিষয় ইউনূসের আমলে কিচেন ক্যাবিনেট। ইউনূস সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতো ওই কিচেন ক্যাবিনেটেই। অনেক ক্ষেত্রেই উঁচু পদের সরকারি আধিকারিকরা জানতেই পারতেন না যে কি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবার সেই কিচেন ক্যাবিনেট নিয়েই বোমা ফাটালেন আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেছেন প্রাক্তন বিদেশমন্ত্রীর উপদেষ্টা তৌহিদ হোসেন কিচেন ক্যাবিনেট নিয়ে যা বলেছেন তার সঙ্গে জড়িত ছিলেন না আসিফ। কিচেন ক্যাবিনেটের সদস্যও তিনি ছিলেন না বলে দাবি করেছেন তিনি। তাহলে কারা ছিল কিচেন ক্যাবিনেটে? কাদের দায়িত্ব দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস কিচেন ক্যাবিনেট চালাতে? একদিকে প্রাক্তন উপদেষ্টার অভিযোগ কিচেন ক্যাবিনেট নিয়ে তাকে সম্পূর্ণ ধোঁয়াশায় রাখা হয়েছিল। এবার আসিফ মাহমুদের দাবি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপিকে পুরো অন্ধকারে রাখা হয়েছিল। সাংবাদিক বৈঠকে আসিফ বলেছেন অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু তাতে আমি সদস্য হিসেবে ছিলাম না। বাণিজ্য চুক্তি নিয়ে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের তার শেষ লগ্নে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছিল, আর এই এনসিপির মতামত নেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি। না, এটা আমিও বলেছি যে কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না। তো এখন তো আবার শুনছি যে কিচেন ক্যাবিনেটেও সব সিদ্ধান্ত হতো না, খলিল সাহেব একাই নাকি ওই চুক্তি করে ফেলতেন। কালকে আমি একটা নিউজ দেখলাম যে ফাজুল কবির খান তিনি বলছেন চুক্তির বিষয়ে তিনিও জানেন না, আসিফ নজরুল স্যারও বলছেন তিনিও জানেন না। শুধু বাণিজ্য মন্ত্রী আর বর্তমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী তারা জানতেন, তারা করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা যখন জানেন না চুক্তি সম্পর্কে, তাহলে তো আমরা এটাই বলতে পারি যে যদি খলিল সাহেব একাই করে থাকেন তাহলে তিনি তো এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। তার মানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী চুক্তিটা আসলে করেছে, তারেক রহমান এই চুক্তিটা করেছে। এতদিন মার্কিন বাংলাদেশ চুক্তি নিয়ে কোনো কথা বলেননি এনসিপি, এখন হঠাৎ করে তিনি মুখ খুললেন কেন? এটা কি দিন কয়েক আগে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম হামলার প্রতিবাদ? ওই হামলায় দায় বিএনপির উপরে চাপিয়েছে এনসিপি। আসিফ আরো বলেন বাণিজ্য চুক্তি সম্পর্কে সব দলকেই জানানো হয়েছে, কিন্তু তার দলের আহ্বায়ক সহ অন্যান্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে যে মার্কিন বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির মতামত নেওয়া হয়নি। এনসিপির মুখপাত্র দাবি করেন এই চুক্তি পর্যালোচনা করা হোক, যদি মনে হয় তাহলে বাতিলও করা হোক। ওই চুক্তির যে অংশগুলি বাংলাদেশের পক্ষে নেতিবাচক প্রভাব আনতে পারে সেগুলি নিয়ে চিন্তা ভাবনা করুক সরকার। রাজনীতির কারবারিদের একাংশের মত, কেন এনসিপি সোচ্চার না হয়ে এতদিন পরে এই কথা তুলছেন? এই দাবিতে তারা রাজপথে নামুক। সম্প্রতি কিচেন ক্যাবিনেট নিয়ে বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রাক্তন উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি দাবি করেন বাংলাদেশে ইউনূস জামানায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিচেন ক্যাবিনেট একটা সময় পদত্যাগ করতেও চেয়েছিলেন। বছর দুই আগে
অন্তর্বর্তী সরকার চালনায় 7 সদস্যের একটি কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল। প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত কিচেন ক্যাবিনেট। প্রতি সপ্তাহের মঙ্গলবার যমুনায় ওই চক্রের 7 জন বৈঠকে বসতেন। পরামর্শ, কূটনৈতিক চাল চালত ওই অজানা শক্তি। এর জেরে তিনি একাধিকবার ইস্তফা দেওয়ার কথাও ভাবেন বলে দাবি করেছেন। এই অদৃশ্য শক্তিকে অনেকেই ডিপ স্টেট বলে মনে করছেন। কিচেন ক্যাবিনেটের সদস্যদের অভিজ্ঞতা ছিল যথেষ্ট কম, কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হতো বলে অভিযোগ তৌহিদ হোসেনের। অন্তর্বর্তী সরকারের 2 বছর পরে এখন এই প্রশ্নগুলি বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। একে একে 19-এর পাশ থেকে সরে যাচ্ছেন তার এক সময়ের মন্ত্রী আমলারা। তারা কি বুঝেছেন যে দ্রুত বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা? না হলে কয়েকদিন আগেও যারা আওয়ামী লীগকে বাতিল করতে উঠে পড়ে লেগেছিল, তারা এখন উল্টো সুরে কথা বলছে। হাসিনা ফিরে এলে কোনোভাবেই পার পাবেন না জুলাই সন্ত্রাসী বা মবে যুক্ত জেহাদিরা। সেই কারণেই এবার বোমা ফাটালেন ইউনূস সরকারের প্রাক্তন উপদেষ্টা তৌহিদ হোসেন। তার অভিযোগ, বাংলাদেশের রাজনীতিতে কলকাঠি নাড়ছে ডিপ স্টেট। এখানেই তিনি সামনে এনেছেন কিচেন ক্যাবিনেটের প্রসঙ্গ। তিনি দাবি করেছেন, বাংলাদেশে ইউনূস জমানায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত কিচেন ক্যাবিনেট। একটা সময় পদত্যাগ করতেও চেয়েছিলাম। বছর 2 আগে অন্তর্বর্তী সরকার চালনায় 7 সদস্যের একটি কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল। প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত কিচেন ক্যাবিনেট। প্রতি সপ্তাহের মঙ্গলবার যমুনায় চক্রের 7 জন বৈঠকে বসতেন। পরামর্শ এবং কূটনৈতিক চাল চালত এই অজানা শক্তি। এভাবেই তিনি একাধিকবার ইস্তফা দেওয়ার কথাও ভাবেন বলে দাবি করেছেন। আর এই অদৃশ্য শক্তিকে অনেকেই ডিপ স্টেট বলে মনে করছেন। কিচেন ক্যাবিনেটের সদস্যদের অভিজ্ঞতা ছিল যথেষ্ট কম, কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তাদের ক্ষমতাকেই বা তাদের মতামতকেই প্রাধান্য দিতেন মোহাম্মদ ইউনূস। এমনটাই অভিযোগ তৌহিদ হোসেনের। আমি বিশ্বাস করি যে তারা রাজনীতিতে ফিরে আসবে এবং আমার অনুমান তারা দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। উচ্চ পর্যায়ে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হতো। আমি কুইট করার চিন্তা 3 বার করেছি। তারা রিকোয়েস্ট করছে যে খুব এম্বারাসিং হবে সরকারের জন্য। পৃথিবীতে কিছুই ঘটে না যেটাতে ডিপ স্টেট কোনো না কোনো ডিপ স্টেট কোনো না কোনোভাবে জড়িত থাকে। তৌহিদ হোসেন আরো জানাচ্ছেন, কিচেন ক্যাবিনেটের প্রভাবশালী গোষ্ঠী প্রশাসনের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিত। আর এই চক্রের সদস্যদের অভিজ্ঞতা কম থাকলেও তাদের মতামতকে বাড়তি গুরুত্ব দেওয়া হতো। নিজের মন্ত্রকে এভাবে অন্য উপদেষ্টাদের হস্তক্ষেপ এবং প্রভাব বিস্তারের কারণে 3 বার পদত্যাগের সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। কিন্তু সরকারের ভাবমূর্তির কথা ভেবে শেষ পর্যন্ত পদত্যাগ করেননি তিনি। তৌহিদ হোসেনের পাশাপাশি আসিফ মাহমুদ এবং অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেটের কথা স্বীকার করেছেন, তবে তিনি নিজেই তার সদস্য ছিলেন না বলে দাবি করেছেন তিনি। আসিফ মাহমুদ প্রথমে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান এবং পরবর্তীতে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেন। কিচেন ক্যাবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না। তো এখন তো আবার শুনছি যে কিচেন ক্যাবিনেটেও সব সিদ্ধান্ত হতো না, খলিল সাহেব একাই নাকি ওই চুক্তি করে ফেলতেন। কালকে আমি একটা নিউজ দেখলাম যে ফাজল কবির খান তিনি বলছেন চুক্তির বিষয়ে তিনিও জানেন না। আসিফ নজরুল স্যারও বলছেন তিনিও জানেন না। শুধু বাণিজ্য মন্ত্রী আর বর্তমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী তারা জানতেন, তারা করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা যখন জানেন না চুক্তি সম্পর্কে, তাহলে তো আমরা এটাই বলতে পারি যে যদি খলিল সাহেব একাই করে থাকেন তাহলে তিনি তো এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। তার মানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী চুক্তিটা আসলে করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন পরে কেন আসিফ হঠাৎ কিচেন ক্যাবিনেটের প্রসঙ্গ তুললেন? যখন বাংলাদেশের পরিস্থিতি অশান্ত ছিল তখন কেন ডিপ স্টেটের প্রসঙ্গ তোলেননি তিনি? আসলে এই সবই কি হচ্ছে হাসিনার প্রত্যাবর্তনের খবরে? অগাস্টে কি প্রত্যাবর্তন হচ্ছে হাসিনার, নাকি তার আগেই ফিরছেন তিনি? যে বিমানে হাসিনা দেশ ছেড়েছিলেন তাতে করেই কি বাংলাদেশে ফিরতে দেখা যাবে? হাসিনা সংবর্ধনা দিতে বিমানবন্দরে কতজনকে দেখা যাবে? তারেক রহমানও কি থাকবেন হাসিনাকে স্বাগত জানাতে? শোনা যাচ্ছে যদি দেরি হয় তাহলে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে দেখা যাবে শেখ হাসিনাকে। তার মধ্যেই নিজেদের কতটা গুছিয়ে নেবে আওয়ামী লীগ, ততদিনে কি পড়ে যাবে বিএনপি সরকার? নতুন পরিস্থিতিতে এসে কি সরাসরি দেশের হাল ধরবেন শেখ হাসিনা? তার দ্বিতীয়বারে কামব্যাকে ফের প্রধানমন্ত্রীর এখানে তাজ তুলে নেবেন শেখ হাসিনা? এইসব জল্পনায় এখন ভেসে বেড়াচ্ছে বাংলাদেশের হাওয়ায়। সংবাদ মাধ্যমে এবং অডিও বার্তায় হাসিনা জানিয়ে দিয়েছেন, চাইলে আমাকে ফাঁসি দিন, তাও দেশে ফিরবো, দেশের জনগণের জন্য ফিরবো, তারপর যা হয় দেখা যাবে। সব মিলিয়ে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে এই কিচেন ক্যাবিনেট। ভারতের ভিতরেই আছে অনেক ভারত বিরোধী মানুষজন, যারা বিভিন্ন কারণে ভারতে থেকেই ভারত ভাঙার কথা বলে। তাদের সঙ্গে সুর মেলাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা। আর এই বিষয়ে ভারতকে হুমকির মুখে ফেলে দিচ্ছে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা।
যাদের মধ্যে জামায়াত এবং পাকিস্তানপন্থী জঙ্গি মনোভাবাপন্ন মানুষের সংখ্যাটা কম নয়। তবে রাজ্যে নতুন সরকার আসার পর তাদের জন্য বার্তাটা স্পষ্ট। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বাংলাদেশকে পাকিস্তানের পাশাপাশি রেখে দেখছে ভারত। এতদিন পাকিস্তান সীমান্তে যে সুরক্ষা ব্যবস্থা চালু ছিল সেই সমমানের সুরক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে বাংলাদেশ সীমান্তে। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের অসুরক্ষিত অঞ্চলগুলি পরিদর্শন করেন। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে বিজেপি জয়ের পর সীমান্ত এলাকায় শুরু হয়েছে যুদ্ধংদেহী মনোভাব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনে করেন যে বর্তমান পরিস্থিতিতে প্রচলিত পদ্ধতিতে সীমান্তে সুরক্ষা দেওয়া সম্ভব নয়, তাই দেশের সীমান্ত সুরক্ষায় এবার বিরাট পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মোদী সরকার। দেশের হাজার হাজার কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত করতে আসছে অত্যাধুনিক প্রযুক্তি। কাল ভৈরব হলো ভারতীয় সেনার জন্য বেঙ্গালুরুর একটি সংস্থা দ্বারা তৈরি সর্বাধুনিক কৃত্রিম মেধাভিত্তিক হামলাকারী ড্রোন। বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোর মোকাবিলার উদ্দেশ্যে সম্পূর্ণ গোপনে এই ড্রোনের নকশাও উন্নয়ন করা হয়েছে। সীমান্ত পাহারায় শুধুমাত্র বিএসএফ জওয়ানদের শারীরিক নজরদারি নয়, বরং তার সঙ্গে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা, থার্মাল ইমেজিং এবং ড্রোনের এক দুর্ভেদ্য ডিজিটাল নেটওয়ার্ক যুক্ত হতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের বিভিন্ন সীমান্তে সুরক্ষার ক্ষেত্রে স্মার্ট বর্ডার প্রজেক্টের কথা উল্লেখ করেন। আর অনুপ্রবেশ এবং চোরাচালানের বিরুদ্ধে কেন্দ্রের জিরো টলারেন্স নীতির অংশ হিসাবেই এই মেগা প্রজেক্ট বাস্তবায়ন হতে চলেছে। চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সীমান্তে নজরদারি ও কৌশলগত সক্ষমতা বাড়াতে ভারতীয় সেনার হাতে এসেছে অত্যাধুনিক ও বুদ্ধিমান ড্রোন। এই ড্রোনগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় লক্ষ্য নির্ধারণ এবং দুর্গম পাহাড়ি এলাকায় নিখুঁত তথ্য সংগ্রহের ক্ষেত্রে অতুলনীয়। এবার অবাধে বঙ্গে বসবাসের দিন শেষ অবৈধ অনুপ্রবেশকারীদের। বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিল নবান্ন। ওই সমস্ত হোল্ডিং সেন্টারে সন্দেহভাজনদের আটক করে 30 দিন রাখা হবে। অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতেরা তো বটেই, যারা এর আগে ধরা পড়েছিলেন এবং বন্দী ছিলেন, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও সেখানে রাখা যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশিকা আগেই জারি করেছিল কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সবথেকে বিতর্কিত উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান। তার নাগরিকত্ব নিয়ে যেমন প্রশ্ন ছিল, ঠিক একইভাবে তার একাধিক কর্মকাণ্ড বিতর্কের মুখে পড়েছিল। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা দপ্তর সামলেছেন। বর্তমানে বিএনপির জমানায় তিনি পররাষ্ট্রমন্ত্রী। অথচ এই খলিলুর রহমানকে সরানোর দাবি জানিয়েছিল একসময় বিএনপি। এখন সেই খলিলুর রহমান বিএনপির গুরুত্বপূর্ণ দপ্তর সামলাচ্ছেন, কিন্তু এখন শোনা যাচ্ছে তিনি নাকি সরতে পারেন তার দায়িত্ব থেকে। এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনাও শুরু হয়ে গিয়েছে। এটা কি কূটনৈতিক পদক্ষেপ নাকি সরকারের বাংলাদেশের নতুন কোনো সমীকরণ? যদিও সামনে এসেছে খলিলুর রহমানের বক্তব্য। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ খলিলুর রহমান, কারণ তিনি যখন অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে না জানিয়েই বা তাকে কোনো গুরুত্ব না দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হোক বা মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এগুলি করে গিয়েছেন মোহাম্মদ ইউনূস এই খলিলুর রহমানকে সঙ্গে নিয়েই। আর তার সঙ্গে ছিলেন তিনি। একদিকে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে, তার আসল নাম নাকি রজার রহমান। এটা নিয়ে বিএনপি অনেকবারই চিঠি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে, তার পদত্যাগের দাবি চেয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটা করেনি, কোনো কর্ণপাত করেনি সরকার। কিন্তু কে জানতো সেই খলিলুর রহমানকেই পররাষ্ট্রমন্ত্রী করবে তারেক রহমানের সরকার। খলিলুর রহমান দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মক্ষেত্রে ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে তার সখ্যতাও রয়েছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অগ্রগতি এবং বাণিজ্যের উন্নতি নিয়ে তিনি যে ভূমিকা রাখবেন সে বিষয়ে আস্থা রয়েছে বিএনপি সরকারের। কিন্তু এই খলিলুর রহমানকে নিয়েই তৈরি হয়েছে অচলাবস্থা। সূত্র বলছে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসাবে লড়ার কথা রয়েছে ডক্টর খলিলুর রহমানের।
আর এই পদে নির্বাচিত হলে পূর্ণ মেয়াদী জাতিসংঘের সভাপতির পদে দায়িত্ব পালন করবেন। আর সেই কারণেই বাংলাদেশের বিদেশমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দিতে চাইছেন। 2রা জুনে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে। আর এই নির্বাচন হবে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে। 2026 থেকে 2027 সালে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সভাপতিত্ব করা হবে। জাতিসংঘের সাধারণ পরিষদে সাধারণত 5টি আঞ্চলিক ক্ষেত্র থেকে সভাপতি নির্বাচিত করা হয়। এবার এই টার্ন এসেছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এই অঞ্চলে 3টি দেশ যথাক্রমে বাংলাদেশ, ফিলিস্তিন এবং সাইপ্রাসের প্রতিনিধিদের মধ্যে ভোটে লড়ার কথা। এর মধ্যে আবার ফিলিস্তিন সরে যাওয়ায় বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে তার এই প্রতিদ্বন্দ্বিতায় তার পদে টিকে থাকতে কোনো বাধা নেই বলে জানা গিয়েছে। যদিও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলছেন না যে তিনি পদত্যাগ করবেন না। প্রধানমন্ত্রী পরিষ্কার করে নাকি জানিয়ে দিয়েছেন যে জাতিসংঘের দায়িত্ব পালনের জন্য তাকে 1 বছরের ছাড় দেওয়া হবে। পদত্যাগই একমাত্র পথ নয়, আমি ছুটিতে যেতে পারি, এমনটাই জানিয়েছেন খলিলুর রহমান। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কথা হয়ে গিয়েছে। তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকা সত্ত্বেও জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদ সামলাবেন। তারপরও তার 2টি পদই থেকে যাবে। আর এটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। এখন প্রশ্ন উঠছে, খলিলুর রহমান কি এতটাই গুরুত্বপূর্ণ ব্যক্তি যে তাকে 2টি পদেই রেখে দেওয়া যায়? তবে এটুকু বোঝা যাচ্ছে, যুক্তরাষ্ট্র হোক বা অন্য কোনো দেশ, সেখান থেকে দেশের জন্য সুবিধা আনতে খলিলুরের অপরিভরসা রাখছেন তারেক রহমান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশে একটা সময় খ্যাতির শীর্ষে ছিলেন মাহফুজ আলম। ইউনূসের সরকারের সময় মাথায় করে রাখা হয়েছিল তাকে, যাকে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে আন্তর্জাতিক মঞ্চে পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মাহফুজের প্রশংসায় তিনি বলেন, সারা দেশকে নাড়িয়ে দিয়েছে এই আন্দোলন, আমরা কখনোই আন্দোলনের রাস্তা থেকে সরে যাব না। সেই সময় মাহফুজকে দেখে ইউনূস বলেছিলেন, মাহফুজের কথা শুনলে সারা পৃথিবীর সমস্ত তরুণ সমাজ অনুপ্রাণিত হবে, নতুন বাংলাদেশের কারিগররা। Some of the leaders of the student movement are here. Will you see it? Please stand up. Please stand up. He is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others. But that's how he is recognized, that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. শেখ হাসিনার পরে রাজনীতিতে আওয়ামী লীগের কর্মীদের বিশ্বাসে বড়সড় ফাটল ধরেছিল। তারপরে ধীরে ধীরে শেখ হাসিনার প্রত্যাবর্তনে প্রত্যাশা আরো শক্ত হয়েছে তাদের। দেশের প্রায় কয়েক কোটি মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি বিশ্বাস ফের পুনর্গঠিত হয়েছে। তারা এবার বুঝছেন যে হয়তো কিছুদিনের মধ্যেই দেশে ফিরে আসবেন শেখ হাসিনা। তাই জয় বাংলা স্লোগানে ফের শান দিচ্ছেন কর্মীরা। যখন এই পরিস্থিতি, তখন হাসিনারই সমর্থন শোনা গিয়েছে সেই মাহফুজ আলমের গলায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি এক বড়সড় পোস্ট করেছিলেন, তাতে ছাত্রে ছাত্রে ছিল শেখ হাসিনার প্রতি তার সমর্থনের কথা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আওয়ামী লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, তাতে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। আওয়ামী লীগ সেদিনই ফিরেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। তিনি বলতে চেয়েছেন, দেশের অভ্যন্তরে ইতিমধ্যে আওয়ামী লীগ ফিরে এসেছে, কিন্তু প্রশ্ন হলো, যে দল এখন নিষিদ্ধ সেই দলের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য কি ভালোভাবে নেবে বিএনপি সরকার? কিন্তু মাহফুজের উপরে নেমে আসে দেশদ্রোহের শাস্তি। এদিকে হাসিনা ফেরার সম্ভাবনা দিন দিন আরো জোরালো হচ্ছে। একে একে সোচ্চার হচ্ছেন নেতারা, যারা একটা সময় দলের বিরোধী ছিল বা জুলাই সন্ত্রাসী ছিল, আজ তারাই গলা মেলাচ্ছেন। বলতে চাইছেন, বাংলাদেশকে যদি কেউ এই সংকট থেকে উদ্ধার করতে পারেন তবে তিনি একমাত্র শেখ হাসিনাই, তিনি বাংলাদেশের পরিত্রাতা। অন্যদিকে বাংলাদেশে ফেরার তোড়জোড় করছেন শেখ হাসিনাও। এক নামী সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফেরার ব্যাপারে 100% আশাবাদী। তিনি জানিয়েছেন, যতই বিপদ আসুক আমি জানি একটা সময় মাথা উঁচু করে দেশের মাটিতে পা রাখবো। শেখ হাসিনাকে ফেরাতে বড় ভূমিকা নিতে পারে নয়াদিল্লিও। আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশ ছাড়ার পরে রয়েছেন কলকাতায়, ফলে তিনি বাংলায় স্থান বদল করে এলে তাদের সঙ্গে যোগাযোগ রাখা সহজ হবে শেখ হাসিনার পক্ষে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চড়া উত্তাপ ও পট পরিবর্তন ঘটনা কিছু নয়।
গণ অভ্যুত্থানের পর কেটে গিয়েছে 2 বছর। ইউনূস ও বিএনপি সরকারের শাসন দেখছে বাংলাদেশের জনগণ। এই কঠিন পরিস্থিতির মধ্যে গৌরবের দেশে ফিরতে চাইছেন শেখ হাসিনা। যদিও হাসিনার মাথার উপর ঝুলছে মানবতা বিরোধী অপরাধের দায়ে অসংখ্য মামলা, রয়েছে কয়েকটি মামলায় মৃত্যুদণ্ডের শাস্তিও। তাই এই সবের মধ্যে ডিসেম্বরের মধ্যে মাথা উঁচু করে প্রত্যাবর্তনের রাস্তা কতটা মসৃণ, এর উত্তর জানা যাবে আগামী দিনে। শোনা গেছে নয়াদিল্লির কাছে ইতিমধ্যেই ট্রাভেল পাসের আবেদন করেছেন শেখ হাসিনা। সব মিলিয়ে বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতিতে হাসিনার ফেরাটা অত্যন্ত দরকারি বলে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা। পাক সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে এত কেন দহরম বহরম মোহাম্মদ ইউনূসের? খুব দ্রুত কি বদলাচ্ছে বাংলাদেশের রাজনীতির হাওয়া? পাকিস্তানের হাতে পায়ে না পড়লে কি নিস্তার নেই বাংলাদেশে? তলে তলে কি চলছে বাংলাদেশের অন্দরমহলে? পাক সেনা প্রধান আসিম মুনিরকে কেন চিঠি লিখলেন ইউনূস? ঘরে বাইরে কতখানি ব্যতিব্যস্ত তিনি? একেই তো সামনে আসছে নানান দুর্নীতি, অপরাধ, চূড়ান্ত গাফিলতির মতো ঘটনা, যাতে বিদ্ধ মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক নির্দেশিকা না মেনেই হামের প্রতিষেধক নিয়ে ছেলেখেলা করার বড়সড় অভিযোগ উঠেছিল ইউনূসের বিরুদ্ধে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশে এখন হু হু করে হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে শিশুরা। সরকারি পরিসংখ্যান যাই হোক না কেন, বেসরকারি মতে এই সংখ্যাটা পার করে গিয়েছে 1000। সম্প্রতি শেখ হাসিনা তার অডিও বার্তায় ইউনূসকে বিশ্ব বাটপার বলে তোপ দেখেছেন। তিনি বলেছেন, হাম প্রতিরোধ করার জন্য অর্থ বাজেটে বরাদ্দ করা ছিল, কিন্তু সরকার তা না করে হামকে বাংলাদেশকে অতিমারি পর্যায়ে এনেছে, যার মাসুল দিচ্ছে শিশুরা। কোল খালি হচ্ছে মায়েদের, হাসপাতালে হাসপাতালে হাহাকার। অভিযোগ আরো রয়েছে, সরকার পরিচালনা করার জন্য ইউনূস তৈরি করেছিলেন আরেকটি মন্ত্রিসভা, যার পোশাকি নাম কিচেন ক্যাবিনেট। কিছু স্তাবক আর তাবেদারদের দিয়ে তৈরি করেছিলেন এই কিচেন ক্যাবিনেট, যেখানে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতো ওই অকালপক্ষ মাথাদের দিয়ে। সম্প্রতি কিচেন ক্যাবিনেট নিয়ে বিস্ফোরক অভিযোগ এসেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের অভিযোগ, আমাকে পুরোপুরি অন্ধকারে রেখে চলতো এই কিচেন ক্যাবিনেট। প্রশাসন কি কি সিদ্ধান্ত নিচ্ছে বা নিতে চলেছে তার বিন্দু বিসর্গও আমি জানতে পারতাম না। ফলে একটা সময় আমি পদত্যাগের কথাও ভেবেছিলাম বলে দাবি করেছেন তিনি। অর্থাৎ যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদেরই বসিয়ে রেখে বাকিদের দিয়ে নীতি নির্ধারণের মতো কাজগুলি করে গিয়েছেন ইউনূস, যার ফলে আজকের বাংলাদেশের চূড়ান্ত অচলাবস্থা। এই অবস্থায় তিনি পায়ে পড়েছেন পাক সেনা প্রধানের। গোপন চিঠিতে তিনি লিখেছেন, ইউনূসকে চীনের রাজনৈতিক সাহায্য পেতে সহায়তা করুক পাকিস্তান। চীন যে পাকিস্তানের থেকে অনেক বেশি শক্তিশালী দেশ, সেটা তো খুব ভালো করেই জানেন ইউনূস। তাই ভবিষ্যতে বেগতিক দেখলে যাতে চীনে গিয়ে আশ্রয় নেওয়া যায়, তার ব্যবস্থাটাও এখন থেকেই করে রাখতে চান ইউনূস। জানা গিয়েছে, মোট 12 জনের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে পাক সেনাপ্রধানকে চিঠি দিয়েছেন ইউনূস। বেজিং একদিক থেকে নিরাপদ আশ্রয় হতে পারে ইউনূসের। প্রথমত, বেজিং গেলে পরবর্তীকালে ইউনূসের ওপর কোনো শাস্তির নির্দেশ এলে তার ফেরা নিয়ে জটিলতা তৈরি হবে। দ্বিতীয়ত, চীনে আশ্রয় নিয়ে ভারত বিরোধী ও বিএনপির সঙ্গে বিরোধিতা করা যাবে। এক্ষেত্রে দূর থেকেই কূটনৈতিক চাল চালতে অসুবিধা হবে না ইউনূসের। তাই আগে ভাগেই সীমান্তে পেরিয়ে চীনে আশ্রয় নিতে উঠে পড়ে লেগেছেন ইউনূস। এখন দেখার, বেজিং সরকার তার এই চিঠির প্রেক্ষিতে কি পদক্ষেপ করে। আদৌ কি শি জিনপিং ইউনূসকে তার বিপদে চীনে আশ্রয় দেবেন, নাকি আইনি অজুহাতের নামে ইউনূসের চীনে আশ্রয় নেওয়া কৌশলটা মাঠে মারা যাবে? কি হয় সেটাই এখন দেখার। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। মাথা উঁচু করে দেশে ফেরার কথা বলেছেন শেখ হাসিনা। তার দেওয়া সম্প্রতি সাক্ষাৎকার নিয়ে নানা আলোচনা চলছে। এমনকি তারেক রহমানের সরকারের অন্দর থেকেও নানা মন্তব্য ধেয়ে আসছে। তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ উপদেষ্টা জাহিদুর রহমান একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলছেন, শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। এদিকে তারেক রহমান যে বক্তব্য রাখছেন তাতে অনেকেই বলছেন তারেক রহমান শেখ হাসিনার ফেরার আতঙ্কে ভুগছেন। কিন্তু শেখ হাসিনা তো এর আগে বহু অডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন তিনি দেশে ফিরবেন। সেখানে কি এমন হলো নতুন করে যে বিএনপি এত ভয় পাচ্ছে? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। সম্প্রতি শেখ হাসিনা ভারতের একটি সংবাদপত্রে সাক্ষাৎকার দিয়েছেন, আর সেখানে তিনি বলছেন তিনি দেশে ফিরবেন, জনগণের কাছে ফিরতেই হবে। তার সঙ্গে একটি খবর সামনে এসেছে, শেখ হাসিনা নাকি ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন।
এটাতেই মূলত ঘুম উড়েছে বিএনপি। ছাত্র নেতারা তো পোস্ট করেছেনই, যেমন মাহফুজ আলম, আসিফ নজরুল পর্যন্ত পোস্ট করেছেন, যার সঙ্গে প্রাক্তন উপদেষ্টা তৌহিদ হোসেন একটি মন্তব্য করে বলছেন আওয়ামী লীগ ফিরবে, আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্চ থেকে একটি বক্তব্য রেখেছেন। 5ই আগস্ট বিতাড়িতদের সঙ্গে এর তলে তলে খাতির শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঞ্চ থেকে এমনই কথা বলছেন। তিনি বলেন, পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিয়ে দেখেন 5ই আগস্ট যে এদেশের মানুষ যাদের এই দেশ থেকে বিতাড়িত করেছিল, এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের সঙ্গে এরা তলে তলে খাতির শুরু করেছে। যেভাবে 86 থেকে 96 সালে আতাত করেছিল, দেশের জনগণ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে। তিনি বলেন, যারা পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে তারা দেশের উন্নয়নমূলক কর্মসূচি যেমন কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে কথা বলছেন না। অর্থাৎ তিনি স্পষ্ট করে ছাত্র নেতাদের দিকে ইঙ্গিত করছেন। তবে কি ভয় পাচ্ছেন তারেক রহমানের সরকার? এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলছেন, শেখ হাসিনা এলেও ইনসাফ হবে। ফলে অনেকেই বলছেন এমনিতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি তারই অন্দরে কোনো আধিকারিক বা পদাধিকারী এমন মন্তব্য করেন, সেটা চিন্তার বিষয়। তাহলে পরিস্থিতি কি ঘুরে যাওয়ার ভয় পাচ্ছেন তারেক রহমান? কারণ তার দেশের অন্তরে যে সংকটকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে জনগণ যে ক্ষুব্ধ সেটার বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে যদি আওয়ামী লীগ ফিরে আসে কিংবা শেখ হাসিনার গ্রহণযোগ্যতা যে থাকবে সেটা কিন্তু পরিষ্কার, সেটা নিজেও বুঝতে পারছেন তারেক রহমান। এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে যায়। যে কারণে শেখ হাসিনা ট্রাভেল পাসের আবেদনের কথা সামনে আসতেই দেশের অন্দরে নানা আলোচনা শুরু হয়েছে, যেটা মূলত হাসিনার ফেরার আতঙ্ক থেকেই। এখন দেখার বিষয় শেখ হাসিনা যে সাক্ষাৎকারগুলি দিচ্ছেন এবং যে অডিও বার্তাগুলো তিনি দিচ্ছেন সেটা আদতে কোন দিকে যায়, এবং তারেক রহমানের সরকার পাশাপাশি বিএনপির অন্দরে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং যে সমস্ত একেবারে উপদেষ্টা থেকে কার্যত মন্ত্রী পর্যায়ের ব্যক্তিত্ব তারা যখন এই মন্তব্যগুলো করছে, সেখানে কি এটা স্পষ্ট হয়ে যায় যে শেখ হাসিনা হয়তো ফিরছেন, আর তারই ইঙ্গিত পেয়ে তারা এই ধরনের কথা বলছেন, যেগুলো মূলত আতঙ্কিত হয়েই তারা বলছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। এবার কি আমেরিকা বাংলাদেশের সমুদ্রপথ পুরোপুরি নিয়ন্ত্রণ করবে? বঙ্গোপসাগরে কি শুধুই যাতায়াত করবে মার্কিন জাহাজ? বাংলাদেশের অনুমতি ছাড়া যাতায়াত করতে পারবে না জাহাজ। এই চুক্তি হয়েছিল ইউনূস সরকারের সময়। কি চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে? জানা গিয়েছে এই চুক্তির 4র্থ পর্যায়ে বলা হয়েছে আমেরিকা যা বলবে সেটাই মানতে হবে বাংলাদেশকে। তার বিনিময়ে কিছুটা শুল্ক ছাড় মিলবে বাংলাদেশের কপালে। আরও বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমরাস্ত্র কিনবে, অন্যান্য দেশগুলি থেকে অস্ত্র কেনা কমাবে বাংলাদেশ। এছাড়াও প্রতিরক্ষা নিয়েও দুটি চুক্তি করেছেন মোহাম্মদ ইউনূস। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। আর এই চুক্তির একটিতে বলা হয়েছে বাংলাদেশ থেকে সামরিক তথ্য যাবে আমেরিকায়, বদলে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভান্ডার থেকে সহায়তা করলেও তার পরিমাণ হবে অনেকাংশে কম। বঙ্গোপসাগরে আনাগোনা বাড়বে মার্কিন রণতরী। একবার এই ধরনের চুক্তিতে বাংলাদেশ যদি জড়ায় তাহলে তাদের বিদেশ নীতি ধীরে ধীরে ধাক্কা খাবে, কারণ তখন সবেতেই দাদাগিরি করবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই সঙ্গে বাংলাদেশের জ্বালানিতে এবার দাদাগিরি করবে আমেরিকা। ইচ্ছে করলেও জ্বালানি কেনা যাবে না অন্য কোনো দেশ থেকে। আর এর পাশাপাশি বাংলাদেশের সমুদ্র পথেও ছড়ি ঘোরাবে ট্রাম্প প্রশাসনে। উত্তর ভারতের সংবাদ মাধ্যম নর্থ ইস্ট জানাচ্ছে বাংলাদেশ জ্বালানি সংগঠন সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করবে দুটি মার্কিন সংস্থা, সেনগ্রন এবং আরেকটি সংস্থা। এর ফলে তেল এবং গ্যাসের ছলছুতো করে বাংলাদেশের সমুদ্রপথে নিয়ন্ত্রণ করবে। এর ফলে অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা করতে গেলে আমেরিকার অনুমতি নিতে হবে ঢাকাকে। তখন আমেরিকা পর্যালোচনা করে দেখবে যে সংশ্লিষ্ট দেশটি তাদের বন্ধু নাকি শত্রু। যদি ট্রাম্প সরকারের শত্রু হয় তাহলে যে কোনো অজুহাতে সেই দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার অনুমোদন দেবে না আমেরিকা। ফলে ধাক্কা খাবে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক। অতীতে বাংলাদেশের জ্বালানি তেলের ঘাটতিতে তাদের সাহায্য করেছে ভারত। এবার ভারতকে যদি আমেরিকা বাংলাদেশের সাহায্যে আটকে দেয় তাহলে
কি হবে? উঠে আসছে আরো একটি বড় তথ্য, সেটি হলো বাংলাদেশের পেট্রোল মন্ত্রককে পুরো অন্ধকারে রেখে চুক্তি করা হয়েছে। যদি তারা প্রতিবাদ করত তাহলে কি চুক্তিটাই বাতিল হয়ে যেত? সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে 15 বছরে 15 বিলিয়ন বা 1,500 কোটি ডলারের জ্বালানি কিনতে বাংলাদেশ রাজি হয়েছিল। কিন্তু এখন এই নিয়ে নতুন করে জ্বালানি চুক্তির সমঝোতা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। জ্বালানি চুক্তির মৌ স্বাক্ষরের পর ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে জ্বালানির উৎস বৈচিত্র্যপূর্ণ করা এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্রের দিকটি উঠে এসেছে। সব মিলিয়ে বাংলাদেশ এবার কি করবে? আমেরিকার এই চুক্তি তাদের ভাতে যে মারবে তা নিয়ে নিঃসন্দেহ রাজনৈতিক কারবারিরা। তাহলে চীনের পায়ে ধরবে কি ঢাকা? আর তাই কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে খবর শোনা যাচ্ছে বাংলাদেশের অন্দরে? এরই মধ্যে খলিলুর রহমান এক প্রস্তুত চীন সফরে গিয়েছেন। তিস্তা প্রকল্প নিয়ে তিনি চীনের সাহায্যও চেয়েছেন। তার প্রেক্ষিতে চীন কি পদক্ষেপ করে সেটাই এখন দেখার। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। চট্টগ্রামকে কি বাংলাদেশের সঙ্গে বিচ্ছিন্ন করতে চাইছে কেউ বা কারা? চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ধীরে ধীরে তাদের শক্তি বাড়াচ্ছে বিচ্ছিন্নতাবাদী শক্তি। একদিন দুদিন নয়, ওই অঞ্চলে দীর্ঘদিন ধরেই রয়েছে জেহাদিরা। সশস্ত্র জঙ্গিদের মনোবল বাড়ছে কিভাবে? কারা তাদের আগ্নেয়াস্ত্র যোগাচ্ছে? তাদের মাথায় রয়েছে ইসলামী সংগঠনের হাত। এইভাবে কি চট্টগ্রামের নিরাপত্তা কি ভেঙে পড়ছে ধীরে ধীরে? কি চাইছে হামলাকারীরা? জানা গিয়েছে, চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর জঙ্গলের র্যাব ক্যাম্প লক্ষ্য করে যেখানে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ওই ক্যাম্প লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়া হয় বলে জানা গিয়েছে। আর ওই নাশকতার আগে জেহাদিরা ক্যাম্পের বেশ কিছু এলাকার রাস্তা কেটে দেয় যাতে সেখানে বাড়তি ফোর্স ঢুকতে না পারে। জঙ্গি হামলায় র্যাবের নির্মীয়মান একটি ক্যাম্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। র্যাবের সদস্যরা পাল্টা গুলি ছুড়তে থাকে। ঘণ্টাখানেক ধরে দুপক্ষের মধ্যে গুলির লড়াই হয়। পরে অভিযান চালিয়ে প্রায় 25 জনকে আটক করা হয়েছে। এ নিয়ে মানচিত্রের অনলাইন অনুষ্ঠানে প্রাক্তন সংসদ সদস্য মৌলানা রনি জানান, ওই এলাকায় যেসব জঙ্গি আস্তানা বানিয়ে রয়েছে তারা মাঝে মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ করছে। তিনি আরো বলছেন যে ওই এলাকায় দিনের পর দিন যেভাবে সন্ত্রাসবাদীরা রয়েছে তাতে কেউ বা কারা তাদের সাহায্য করে চলেছে, যার বলে বলিয়ান হয়েই তারা এত সাহস পাচ্ছে। আর এই বিষয়টি কেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বুঝতে চাইছেন না সেই দাবিও করেছেন তিনি। চট্টগ্রামকে কেন্দ্র করে ডিপ স্টেট কাজ করে চলেছে বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন গোলাম মাওলা রনি। এই ডিপ স্টেটের দলবল মিলে ছোট ছোট গোষ্ঠীতে ভাগ হয়ে কাজ চালাচ্ছে। তাদের মধ্যে কেউ জঙ্গি রূপে কাজ চালাচ্ছে, আবার কেউ বা অদৃশ্যভাবে সরকার পরিচালনার পরামর্শ দিচ্ছে। সবটাই ঘটছে পুরোপুরি প্রশাসনকে ধোঁয়াশায় রেখে। চট্টগ্রামের সলিমপুরে হঠাৎ করে সন্ত্রাসবাদী কার্যক্রম বেড়ে গেল কিভাবে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী তথা সরকারের দেখা উচিত। তার দাবি, ওই দুর্গম অঞ্চলে 10টি আলাদা গ্রুপ দলবদ্ধভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আর ওই গ্রুপগুলির মধ্যে রয়েছে আরাকান বাহিনী, কুকি গ্রুপও। আর এইসব গ্রুপগুলিকে সাহায্য করে চলেছে একাধিক নিষিদ্ধ ইসলামিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন। আর এইসব সাহায্য পেয়ে আরো ফুলে ফেপে উঠেছে এই দলগুলি। সন্ত্রাসী দলগুলির সঙ্গে যোগাযোগ রয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন টিটিপি, পাকিস্তান সহ একাধিক কট্টরপন্থী দেশগুলি। আর এই আলোচনায় গোলাম মাওলা প্রশংসা করেছেন শেখ হাসিনার ভূমিকায়। তার জমানায় দেশের জঙ্গি বিরোধী কাজকর্ম প্রায় বন্ধ ছিল বলে দাবি করেছেন তিনি। দেশ জুড়ে মাথা তুলতে পারেনি সন্ত্রাসবাদীরা। আর এই পরবর্তীতে পরিস্থিতিতে তারা বারবারন্ত বেড়ে গিয়েছে বলে মত গোলাম মাওলা রনির। শেষের দিকে চিকেন স্নেক নিয়ে আলোচনায় তিনি জানান, শিলিগুড়ি করিডোরের যে দেশ আগামী দিনে আরো শক্তিশালী হয়ে উঠবে তারা চিকেন স্নেকে আধিপত্য করবে। আর সেটাই বাংলাদেশে হতে পারে বা ভারত। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ার সাহায্য নিয়ে বাংলাদেশে অনায়াসে শিলিগুড়ি করিডোর দখল করতে পারবে বলে মত গোলাম মাওলা রনি। ইতিহাসে এই বিশেষ অঞ্চলে দখল নিয়েছেন বখতিয়ার খিলাজির মতো শক্তিশালী শাসকেরা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ খলিলুর রহমান? তাকে বাদ দিলে কি মুখ থুবড়ে পড়বে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতি?
কিন্তু কেন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বেছে নিয়েছিল বাংলাদেশ? ত্রয়োদশ নির্বাচনে বিএনপির জয়ের পরে কে বিদেশমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন সেটা নিয়ে বেশ জল্পনা হয়েছিল। আর ওই সময় বিএনপির বেশ কয়েকজন নেতার নামও আলোচনায় উঠে আসে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সহ একাধিক ব্যক্তিত্ব। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। কিন্তু ওই তালিকায় ছিল না খলিলুর রহমানের নাম। তবে শেষ পর্যন্ত তাকেই বাংলাদেশের বিদেশমন্ত্রী হিসাবে বেছে নিয়েছিল বিএনপি সরকার। ডক্টর খলিলুর রহমান বরাবরই এক মেধাবী সরকারি আধিকারিক ছিলেন, আর সে সঙ্গে বিভিন্ন কূটনৈতিক কাজে তার অভিজ্ঞতাও রয়েছে অগাধ। ফলে মনে করা হয় যে সমস্ত দিক বিবেচনা করেই তারেক সরকার বিদেশমন্ত্রীর পদে তাকে উপযুক্ত মনে করেছে। খলিলুর রহমান দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মক্ষেত্রে ছিলেন, ফলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে তার সখ্যতা রয়েছে আর কাজের অভিজ্ঞতাও রয়েছে দীর্ঘ। তাই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অগ্রগতি এবং বাণিজ্যের উন্নতি নিয়ে তিনি যে ভূমিকা রাখবেন সে বিষয়ে আস্থা রয়েছে বিএনপি সরকারের। কিন্তু এই খলিলুর রহমানকে নিয়েই তৈরি হয়েছে অচলাবস্থা। সূত্র বলছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে লড়ার কথা রয়েছে ডক্টর খলিলুর রহমানের। আর এই পদে নির্বাচিত হলে পূর্ণ মেয়াদে জাতিসংঘের সভাপতি পদে দায়িত্ব পালন করবেন। সে কারণেই বাংলাদেশের বিদেশমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দিতে চাইছেন। ২রা জুন যেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে, আর এই নির্বাচন হবে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে। 2026 সাল থেকে 2027 সালে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সভাপতিত্ব করা যাবে। জাতিসংঘের সাধারণ পরিষদে সাধারণত 5টি আঞ্চলিক ক্ষেত্র থেকে সভাপতি নির্বাচিত করা হয়। এবার এই টার্ন এসেছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, আর এই অঞ্চলে 3টি দেশ যথাক্রমে বাংলাদেশ, ফিলিস্তিন এবং সাইপ্রাসের প্রতিনিধিদের মধ্যে ভোটে লড়ার কথা। আর এর মধ্যে আবার ফিলিস্তিন সরে যাওয়ায় বাংলাদেশ এবং সাইপ্রাসের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে। তাহলে ডক্টর খলিলুর যদি এই পদ থেকে সরে দাঁড়ান, তাহলে বাংলাদেশের পরের বিদেশমন্ত্রী কাকে করা হবে তা নিয়ে উঠছে প্রশ্ন পদ্মাপারে। সাধারণত জাতিসংঘের এই পদের জন্য কোনো প্রাক্তন রাজনীতিবিদকে বেছে নেওয়া হয় যাতে পদে থাকা কোনো ব্যক্তি হঠাৎ করে পদত্যাগ না করেন। কিন্তু এই ভোটে এবার লড়তে খলিলুর রহমানের বাধা নেই বলেই জানা গিয়েছে। আর এর আগে 1986 থেকে 1987 সালে বাংলাদেশ শেষবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতিত্ব করেছিল। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের 41তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু প্রথমে খলিলুর রহমানকে এই পদের জন্য ভাবা হয়নি। অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাধারণ পরিষদের সভাপতি পদে লড়ার কথা ঠিক করা হয়েছিল। আর সব মিলিয়ে খলিলুর রহমানকে নিয়ে দোটানার মধ্যে রয়েছে বাংলাদেশ সরকার। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশে এই মুহূর্তে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে নানা আলোচনা চলছে, কারণ হাসিনা নিজেই ভারতে বসে একাধিক অডিও বার্তা দিচ্ছেন একাধিক সাক্ষাৎকার। সেখানে স্পষ্ট করে তিনি জানিয়ে দিচ্ছেন তিনি এবং তার দল দ্রুত দেশে ফিরবেন। এর মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে পরিস্থিতির সৃষ্টি হোক না কেন শেখ হাসিনা কিন্তু মোকাবিলা করবেন। এবার আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী মাহবুবুল হাসান চৌধুরী নওফেল এই মন্তব্য করছেন। তিনি বলছেন বিএনপি সরকারের পতনের আন্দোলন করবে না আওয়ামী লীগ। তবে কি এটা নয়া কৌশল আওয়ামী লীগের? নয়া কৌশলের মধ্যে দিয়েই কি বিএনপি সরকারের পতন ঘটবে? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। তাহলে আওয়ামী লীগের লড়ার কৌশল ঠিক কোনটা? আসলে কোন পথে এগোচ্ছে পরিস্থিতি? আওয়ামী লীগের আমলে প্রাক্তন শিক্ষামন্ত্রী মাহবুবুল হাসান চৌধুরীর একটি বক্তব্য সামনে এসেছে। যদিও 24-এর আন্দোলনের সময় নওফেলকে কেন্দ্র করে সমালোচনা হয়েছিল, তিনি এখন একটা সাক্ষাৎকার দিয়েছেন, আর সেখানে যে মন্তব্য তিনি করেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মেটিকুলাস ডিজাইনে যে রেজিম চেঞ্জ করা হয়েছে সেটা বিভিন্ন সময় তাদের সমন্বয়করা স্বীকার করেছে। অর্থাৎ এটা কোনো আন্দোলন ছিল না, সবটাই মেটিকুলাস ডিজাইনে করা হয়েছে। তিনি আসিফ মাহমুদের ভায়োলেন্সের কথা স্বীকার করে তিনি বলেন গোটা আন্দোলনটা জনগণের সঙ্গে প্রতারণা ছিল, আর সেই দাবি করছেন নওফেল। তিনি বলছেন যে আওয়ামী লীগ কোনো কূটনীতিবিদদের দয়ায় বা তাদের মাধ্যমে দেশে ফিরবে না।
জনগণের চাহিদাতে তারা ফিরবে। আর এই বক্তব্য রেখেছেন তিনি। দেশে ফিরে আইন মোকাবিলার কথা বলছেন নওফেল। ক্যাঙ্গারু কোর্টের বিচার না, সঠিক বিচারের মুখোমুখি হতে প্রস্তুত তারা। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার, সেটাকেই তিনি ইঙ্গিত করছেন। তার সঙ্গে এটাও বলে দিলেন যে এই আদালতে কোনো সঠিক বিচার হয়নি। এরপর খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেন তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল ইউনূস সরকারের পতন এবং বিএনপি সরকারের পতন নয়। বিএনপি সরকারের পতনের জন্য কোনো আন্দোলন করব না। আমরা বিএনপি সরকারের পতনের জন্য মনোযোগী নয়, আমরা মানুষের অধিকার বাস্তবায়নের জন্য আন্দোলন করব। হামে টিকাদানের অভাবের জন্য যে পরিস্থিতি, তার জন্য আন্দোলন করা হবে। তেলের দাম বাড়ছে, গ্যাসের সংকট হচ্ছে, সবটার বিরুদ্ধে আমরা সুর চড়াবো। এছাড়াও তিনি বলেন, তাদের সরকারের পতন ঘটেছে আমেরিকার কারসাজিতে। এছাড়াও তাকে প্রশ্ন করা হয়েছিল, তারা যে ফেরার কথা বলছেন, শেখ হাসিনা যে ফেরার কথা বলছেন, তাহলে কি আন্তর্জাতিক কোনো ক্ষেত্র থেকে সিগন্যাল পেয়েছেন তারা? তার উত্তরে নওফেল বলেন, জনগণই তাদের গ্রিন সিগন্যাল। অর্থাৎ তিনি বলতে চাইলেন, জনগণ এখন তিতিবিরক্ত এবং তারা চাইছে যেভাবে সংকট তৈরি হয়েছে বাংলাদেশে, তাতে আওয়ামী লীগকেই চাইছেন তারা। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে চাইছেন। তবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি বলতে চাইছেন বিএনপিকে হটানোর জন্য কোনো আন্দোলন করবে না আওয়ামী লীগ। দেশে যে সংকট তৈরি হয়েছে তার জন্য আন্দোলন তৈরি করা হবে, তার মাধ্যমেই তারা দেশে ফিরবে। অনেকে বলছেন এটাই আওয়ামী লীগের কৌশল, এর মধ্যে দিয়ে তারা নিজেদের ফেরার পথ সুগম করবে। পাশাপাশি আন্তর্জাতিক সিগন্যাল তো পেয়েছেনই শেখ হাসিনা, সেটা না বললেও খানিকটা কিন্তু পরিষ্কার এই মুহূর্তের আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। অন্তর্বর্তী সরকারের আড়ালে অন্য এক ক্ষমতার বলয় অর্থাৎ কিচেন ক্যাবিনেটের কথা প্রথম ফাঁস করেছিলেন এম সাখাওয়াত হোসেন। এরপর নতুন করে হাটে হাড়ি ভাঙলেন প্রাক্তন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি যে মন্তব্য করেছেন তাতে অনেকেই অবাক হচ্ছেন। শুধু তাই নয়, তিনি বলছেন আওয়ামী লীগ ফিরে আসবে, আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। অন্তর্বর্তী সরকারের আড়ালে আরও একটি সরকারের কথা উল্লেখ করে কি বোঝাতে চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা? কোন আতঙ্কে মুখ খুলছেন তিনি? এর পিছনে অনেকগুলি কারণ থাকতে পারে বলেও মত বিশেষজ্ঞদের। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। কিচেন ক্যাবিনেট এই শব্দবন্ধটি বাংলাদেশের রাজনীতির আঙিনায় এখন প্রবলভাবে চর্চা হচ্ছে। কিন্তু কি এই কিচেন ক্যাবিনেট? যে কোনো একটি সরকার, যেটা রাজ্যের হোক বা দেশের, সেই সরকারের অন্দরে উপদেষ্টা মণ্ডলী বা মন্ত্রী পরিষদের বাইরেও আরও একটি ক্যাবিনেট রয়েছে। মূলত সেই ক্যাবিনেটের সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। এমনকি এটাও বলা হয়ে থাকে যে কিচেন ক্যাবিনেটে মূল আস্থার জায়গা হয়ে ওঠে প্রধানের। ঠিক এরকমই একটি সরকারের অস্তিত্ব ছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অন্দরে। সেখান থেকে সমস্ত সিদ্ধান্ত হতো। মোহাম্মদ ইউনূস এই কিচেন ক্যাবিনেটের মধ্য দিয়েই দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর আগে থেকে সিদ্ধান্ত করে ফেলতেন। একটি সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন এই কিচেন ক্যাবিনেট নিয়ে তৌহিদ হোসেন। এই কিচেন ক্যাবিনেটে কারা ছিলেন জানা যাচ্ছে, রেজওয়ান হাসান, আসিফ নজরুল, সালাউদ্দিন আহমেদ, ওয়াহিউদ্দিন মাহমুদ এবং ফয়সাল করিম খান। এছাড়াও ছিলেন আদিনুর রহমান। এদের মধ্যেই সমস্ত সিদ্ধান্ত হয়ে যেত। এবার বোমা ফাটালেন বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি স্পষ্ট করে বলে দিলেন, শেখ হাসিনা কিন্তু ফিরবেন, আগামী 5 বছরের মধ্যেই ফিরবেন। এমনকি ফিরে পরবর্তী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা বিস্ফোরক নানা অভিযোগ করলেও কেউ কেউ শেখ হাসিনা সম্পর্কে কিন্তু এমন ইতিবাচক মন্তব্য করেননি। কিন্তু সেটা করে দিলেন এবার তৌহিদ হোসেন। এমনকি তিনি এটাও বলে দিলেন যে হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর নেপথ্যে ডিপ স্টেটও থাকতে পারে। একই সঙ্গে দাবি করলেন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মূলত 7 সদস্যের একটি কিচেন ক্যাবিনেটের মাধ্যমেই নেওয়া হতো। তার অভিযোগ, উপদেষ্টা পরিষদের বাইরে বসেই প্রভাবশালী গোষ্ঠী নীতিগত সিদ্ধান্ত নিত এবং প্রতি মঙ্গলবার তারা যমুনায় বসে বৈঠকও করত। কিন্তু প্রশ্ন হলো, তিনি এতদিন পর কেন মুখ খুললেন? কেন তৌহিদ হোসেনের মতো এই উপদেষ্টারা যারা এখন মুখ খুলছেন তারা এতদিন চুপ করে রইলেন? এর পিছনে কিন্তু একাধিক কারণ থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কি কারণ? প্রথমত বলা হচ্ছে, বর্তমানে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে।
এও জানা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের ভিতরে উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ ছিল। এখন সেই ধরনের মন্তব্য করে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন তৌহিদ হোসেনের মতোই উপদেষ্টারা। এছাড়াও রাজনৈতিক দায় এড়ানোর একটা মনোভাব কাজ করতে পারে। আরও একটি কারণ, অতীতে বিতর্ক এড়াতে অন্তর্বর্তী সরকার যে কর্মকাণ্ডগুলো করে গিয়েছে তাতে ভবিষ্যতে অনেককেই সমস্যা পড়তে হতে পারে। সেক্ষেত্রে এখন থেকেই এই উপদেষ্টারা পরিষ্কার করে রাখছেন রাস্তা, যাতে তারা পরে বলতে পারেন যে অন্য গোষ্ঠী এগুলো করেছে। বাংলাদেশের ইতিহাস বলছে যে এরকম পরিস্থিতি কিন্তু এর আগেও হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে বা সরকারের অন্দরে। এখন সেটা অব্যাহত রয়েছে। দিনের পর দিন যে সরকারই আসছে সেই সরকারের মধ্যেই এই ধরনের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। তাই মূলত বিতর্ক এড়াতেই একের পর এক প্রাক্তন উপদেষ্টা মুখ খুলছেন, জানিয়ে দিচ্ছেন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, যেগুলো বিতর্কের জন্ম দেয়, যেগুলো দেশবিরোধী বলে বলা হচ্ছে, সেগুলো অন্য গোষ্ঠীরা করেছে, অন্য গোষ্ঠীর দ্বারা করা হয়েছে। কিন্তু এভাবে কি নিজেদের দায় এড়ানো যাবে? তার উত্তর অবশ্য আগামী দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।